ভারতের কলিজায় আঘাত হেনেছে তারেক রহমান। ঘুম হারাম মোদী প্রশাসনের। হাসিনাকে ফেরত দিচ্ছে ভারত। এবং সর্বশেষ জানাবো, চীন বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে 13টি সমঝোতার স্মারক স্বাক্ষর। তিস্তা ও নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 1971 সালে মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তার পেছনে ভারতের উদ্দেশ্য ছিল তাদের পূর্ব সীমান্তে ভুটানের চেয়েও সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে দুর্বল একটি নামমাত্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, যার নিয়ন্ত্রণ পুরোপুরি দিল্লির হাতে থাকবে। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের শিলিগুড়ি করিডোর ও চিকেন স্নেক সম্পৃক্ত নিরাপত্তা হুমকি হ্রাসের জন্য পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে পূর্ব অংশে একটি বশমত রাষ্ট্রের প্রয়োজনীয়তা। 1962 সালে যুদ্ধে চীনের কাছে পর্যদস্ত হওয়ার পর থেকে দিল্লির বিশেষভাবে অনুভব করছিল। মাত্র কয়েকদিনের যুদ্ধে চীনের সেনাবাহিনী চমৎপ্রদ গতিতে অরুণাচল পার হয়ে আসাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। চীনের সাথে যুদ্ধে শোচনীয় পরাজয়ের ফলে ভারতীয় সমরবিদরা বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে যুদ্ধে চীন মাত্র 20 কিলোমিটার প্রস্থে চিকেন নেক কেটে দিলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। অরুণাচল প্রদেশের সীমানা নিয়ে ভারতের কাছে চীনের বিরোধ সেই 1947 সাল থেকেই চলছে। সুতরাং বাংলাদেশের ভেতর দিয়ে সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য একটি করিডোর ব্যবহারের সুযোগ না পেলে বিশ্বশক্তি চীনের সাথে যুদ্ধে ভারতের পক্ষে দেশটির পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল রক্ষা করা কঠিন। নেপাল ও ভুটানের সাথে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক দিল্লির শিরোপীড়া বাড়াচ্ছে। বলতে গেলে কাশ্মীর থেকে চিকেন নেক পর্যন্ত চীন ভারতকে ঘিরে রেখেছে। এসব কারণে ট্রানজিটের দামে করিডোর দেওয়ার জন্য 1972 সাল থেকেই বাংলাদেশের উপর ভারতের নানাভাবে চাপ দিয়ে এসেছে। আমাদের স্বাধীনতা প্রাপ্তির মাত্র 3.5 বছরের মাথা 1975 সালে শেখ মুজিবর একদলীয় বাকশাল সরকারের রক্তাক্ত পতন হলে দিল্লির পরিকল্পনা দীর্ঘ সময়ের জন্য ভেস্তে গিয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে তুমুল জনপ্রিয় জেনারেল জিয়ার আবির্ভাব ভারতীয় আগ্রাসন মোকাবেলা করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে অনুপ্রাণিত করেছিল। শেষ পর্যন্ত 2009 সালে বাংলাদেশ সেনাবাহিনী তৎকালীন বশীভূত জেনারেলদের সহায়তা এবং সেই সময়ে ইসলামোফোবিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতা এনে ভারতের শাসক শ্রেণী তাদের উদ্দেশ্য বেশ বিলম্ব হলেও সফল করতে সক্ষম হয়। শেখ হাসিনা 15 বছরের ফ্যাসিস্ট শাসনকালে বাংলাদেশ ভারতের অলিখিত উপনিবেশ পরিণত হয়েছিল। দিল্লির শাসকরা যে তখন তারা ঢাকা সরকারের প্রকৃত মনিবে পরিণত হয়েছিল, এ নিয়ে শেখ হাসিনা ও তার মন্ত্রীদের মধ্যে কোন রকম লজ্জা শরমের বালাই ছিল না। হাসিনা চ্যালেঞ্জ করে বলেছিলেন তিনি ভারতকে যা দিয়েছেন তা আর কেউ দিতে পারবে না। তার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বামী স্ত্রীর অম্লবধূর সম্পর্ক আবিষ্কার করেছিলেন। শিক্ষামন্ত্রী দীপুমনির ভাষ্য ছিল, বাংলাদেশ জনমতের নাকি এতটাই পরিবর্তন হয়েছে যে ভারতকে ট্রানজিট দেওয়ার ঘোষণা প্রকাশ্যে দিলেও তার বিরুদ্ধে দেশে কোনো প্রতিবাদ হয় না। অন্যান্য আওয়ামী লীগ ফ্যাসিস্ট নেতারাও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে রক্তের বাঁধন, চিরায়ত বন্ধুত্ব, অভিন্ন সংস্কৃতি, অবিচ্ছেদ্য অংশ ইত্যাদি নামে অভিহিত করতেন। মুক্তিযুদ্ধের চেতনার আবরণে সেনাবাহিনী সহ বাংলাদেশের সর্বসেক্টরে ভারতীয়করণকে জায়েজ করে ফেলা হয়েছিল। বাংলাদেশ কার্যত ভারতীয় নিরাপত্তা বেষ্টনীর একেবারে ভিতরে ঢুকে গিয়েছিল। দেশের সেনা প্রধানকে হবেন তার চূড়ান্ত অনুমোদন নাকি দিল্লি থেকে আসত। ডিজিএফ এর প্রধান কার্যালয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয় যে অফিস খুলে বসেছিল তার স্বীকারোক্তি একজন সাবেক সেনা প্রধান আদালতে দিয়েছেন। 2024-এর মহান জুলাই বিপ্লবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের নিরাস্ত্র তরুণ ও কিশোর প্রজন্ম কেবল প্রবল সাহসে ভর করে মাত্র 36 দিনের অসম লড়াইয়ে দিল্লির সেই দীর্ঘ চেষ্টার সাজানো বাগান উপড়ে ফেলতে সমর্থন হয়েছিল। আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, আনাস, নাফিস, ওয়াসিমদের শাহাদাতের বিনিময়ে আমরা পুনরায় স্বাধীন হয়েছি। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সুশৃঙ্খল মুক্তি দিল্লি আজ পর্যন্ত মেনে নিতে পারেনি। ডক্টর ইউনূসের 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই ভারত সরকার বাংলাদেশের সাথে সর্বপ্রকারে অসহযোগিতা করেছে। তারা বাংলাদেশের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করেছে। বাংলাদেশের চাল, ডাল, পেঁয়াজ ইত্যাদি পণ্যের রপ্তানি আটকে দিয়ে এখানে খাদ্য সামগ্রীর কৃত্রিম অভাব তৈরি করার চেষ্টা চালিয়েছে। আমাদের তৈরি পোশাক রপ্তানি বাধাগ্রস্ত করার জন্য দিল্লি থেকে বিমানের ট্রানজিট সুবিধা স্থগিত করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দূতাবাসে আক্রমণ করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি বিরোধী অপপ্রচার চালিয়েছে এবং বাংলাদেশের অভ্যন্তরে পরাজিত ফ্যাসিস্ট শক্তি ও ভারতীয় এজেন্টদের দিয়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। দেশের জনগণ উপরোক্ত হুমকি সম্পর্কে মোটামুটি সজাগ থাকায় আমাদের ভালোই গণতান্ত্রিক উত্তরণ ঘটেছে।
17 বছরের নির্বাসন শেষে গত বছর 25শে ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরলে দিল্লি নানাভাবে ইঙ্গিত ছিল যে নির্বাচিত সরকারের সাথে তারা পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্কের উন্নয়ন ঘটাতে ইচ্ছুক। এদিক থেকেও সদিচ্ছার কোনো অভাব পরিলক্ষিত হয়নি। একথা সর্বজন বিদিত যে 2015 সালের পর থেকে বিএনপি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাথে সুসম্পর্ক করার যথাযথ চেষ্টা করেছে, কিন্তু এক হাসিনার ঝুড়িতে সব টিম ঢেলে দিয়ে নিশ্চিত মোদী সরকার বিএনপি সেই উদ্যোগের প্রতি কোনো রকম উৎসাহ দেখায়নি। 2024 সালের 5 আগস্ট হাসিনা পুরনো আস্তানা দিল্লিতে পালিয়ে গেলে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্ব মেনে নেওয়া ছাড়া ভারতের রাজনৈতিক ও সামরিক এস্টাবলিশমেন্টের কাছে আর কোনো দ্বিতীয় বিকল্প ছিল না। আওয়ামী লীগের অবর্তমানে জামাত এবং এনসিপির তুলনায় বিএনপিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষে মেনে নেওয়া সহজ ছিল। সুতরাং ফেব্রুয়ারি নির্বাচনের পর ভারত তার শক্তির অন্ত অহমিকা পরিত্যাগ করে আঞ্চলিক ভূ রাজনৈতিক বাস্তবতা মেনে নিলে বাংলাদেশের সাথে সুপ্রতিবেশীমূলক সম্পর্ক স্থাপন হয়তো সহজ হতো। কিন্তু কথা আছে না, স্বভাব যায় না মূলে ইত্যাদি। আমাদের বৃহৎ প্রতিবেশী দেশটি 1947 সাল থেকেই দক্ষিণ এশিয়ার প্রভু বনে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে। বিগত প্রায় 8 দশকে অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতায় চীন বিশ্বের দ্বিতীয় প্রধান শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে এবং পাকিস্তান পারমাণবিক বোমা বানিয়ে ফেললেও ভারতের অক্ষম দাদাগিরি স্বভাবের কোনো পরিবর্তন হয় নাই। বিশ্বের যে কোনো অঞ্চলের প্রভাবশালী দেশগুলোর মধ্যে ভারত এমন এক আশ্চর্য ব্যতিক্রম যার মধ্যে কোনো প্রতিবেশীর সুসম্পর্ক নেই। ইতিহাস ঘাটলে দেখা যাবে যে দক্ষিণ এশিয়ার প্রায় সব রাষ্ট্রের বিরুদ্ধে ভারত সামরিক আগ্রাসন চালিয়েছে। দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ড থেকেও প্রতীয়মান হচ্ছে যে পূর্বের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে দিল্লি তার আধিপত্যবাদী নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে চায়। পশ্চিমবঙ্গ এবং আসামের সাম্প্রতিক নির্বাচনে বিজেপি মূলত মুসলমান এবং বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়ে জয়লাভ করেছে। আমাদের দুই প্রতিবেশী ভারতের রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বয় শুভেন্দু সরকার ও হেমন্ত বিশ্ব শর্মা প্রতিটি নির্বাচনী বক্তৃতায় বাংলাদেশের বিরুদ্ধে বিষোদাগার করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের লাগাম টানার পরিবর্তে কদিন আগে কলকাতায় জনসভায় নিজেও মুখ্যমন্ত্রীদের আক্রমণাত্মক কথার প্রতিধ্বনি করেছেন। পশ্চিমবঙ্গের একজন প্রভাবশালী মন্ত্রী ওই রাজ্যের মুসলমানদের উদ্দেশ্য করে এটা পর্যন্ত বলেছেন যে নামাজ পড়তে হলে নাকি বাংলাদেশ কিংবা পাকিস্তানে চলে যেতে হবে। বাংলাদেশের কোনো মন্ত্রী যদি বলতেন পূজা করতে হলে আমাদের দেশের হিন্দু নাগরিকদের ভারতে চলে যেতে হবে, তাহলে আমি নিশ্চিত যে সেই মন্ত্রীকে সরকার শুধু বরখাস্তই করতো না, তার সংসদ সদস্য পদও চলে যেত। বিজেপির রাজনীতিবিদদের মধ্যে সাম্প্রদায়িক উগ্রবাদ এমন পর্যায়ে পৌঁছেছে যা তারা ভারতের সাংবিধানিক প্রদত্ত নাগরিকদের ধর্ম পালনের স্বাধীনতাও অস্বীকার করছে। ভারতের বিভিন্ন অংশে মসজিদ ভাঙার রীতিমতো উৎসব চলছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অব্যাহত নির্যাতনের অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ওদিকে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ অহরহ বাংলাদেশের নাগরিকদের গুলি করে হত্যার পাশাপাশি ভারতের বাংলা ভাষাভাষী মুসলমান নারী পুরুষ ও শিশুদের অমানবিকভাবে বাংলাদেশ পুশব্যাকের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের বিজিপি ও নাগরিকদের পুশব্যাক ঠেকাতে দিবারাত্রি সীমান্ত অঞ্চলে পাহারা দিতে হচ্ছে। এত সব অপকর্মের সাথে তাল মিলিয়ে মোদীর আশ্রয় থেকে শেখ হাসিনা অন্যান্য পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী তৎপরতার মাত্রাও বেড়েছে। বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের এজেন্ট ও হিন্দুত্ববাদী নাশকতা ও উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরের আগে উদ্দেশ্যমূলকভাবে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য ভারতীয় এজেন্টরা বিশেষভাবে তৎপর রয়েছে। নতুন করে সংখ্যালঘু কার্ড খেলা হচ্ছে। আশার কথা হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের প্রভাব ক্রমেই হ্রাস পাচ্ছে। গণতন্ত্র, মানবাধিকার এবং গণমাধ্যমের সকল আন্তর্জাতিক সূচকে ভারতের গ্রাফ নিম্নমুখী হওয়াই গণতন্ত্রের লেবাসে ভারতের উগ্র সাম্প্রদায়িক স্বৈরাচারী এবং আধিপত্যবাদী চেহারাটা পশ্চিম বিশ্ব ধরে ফেলেছে। একঘরে জায়নিস্ট ইসরায়েল এবং মুসলিম বিশ্বে বিভীষণ ছাড়া ভারতের আর কোনো বন্ধু নেই। দীর্ঘদিন ধরে বিশ্বে পাকিস্তানকে একঘরে করার ভারতীয় প্রচেষ্টা বুমেরাং হয়ে এখন উল্টো ভারতকেই আঘাত করছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে পাকিস্তানের কূটনৈতিক মধ্যস্থতা সফল হওয়ায় দক্ষিণ এশিয়া ভারতের আধিপত্যের অবসান হয়েছে বলে যেতে পারে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে পাকিস্তানের কূটনৈতিক মধ্যস্থতা সফল হওয়ায় দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যের অবসান হয়েছে বলা যেতে পারে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান যখন জেনেভায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার মধ্যস্থতা করছেন, তখন অঘোষিত বিশ্বগুরু ভারত আন্তর্জাতিক ভূরাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। উপরোক্ত প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান সরকারের আঞ্চলিক গণ্ডার ভূমিকায় অবতীর্ণ পার্শ্ববর্তী দেশটিকে তোয়াজ করার কোনো কারণ দেখি না। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সম্পর্ক স্থাপনে সফল হওয়ায় এতদিন ধরে দিল্লির চশমায় বাংলাদেশকে দেখার বৈদেশিক নীতি থেকেও ওয়াশিংটন দৃশ্যত সরে এসেছে। এছাড়া চীনের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার যে উদ্যোগ প্রফেসর ইউনূস গ্রহণ করেছিলেন, বর্তমান সরকার তা অব্যাহত রেখেছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তান সহ মুসলিম বিশ্বের সাথেও বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হয়েছে। সব মিলিয়ে ভারতের আগ্রাসী তৎপরতাকে মোকাবেলা করার মতো অবস্থায় আমরা পৌঁছতে পেরেছি।